ইসরায়েলে তখন ভোর আনুমানিক ৬টা। রানওয়ে থেকে আকাশে ডানা মেলল এক ঝাঁক যুদ্ধ বিমান, যার প্রতিটি সজ্জিত ছিল দূরপাল্লার অত্যন্ত নিখুঁত বা প্রিসিশন গাইডেড মিসাইলে। সিআইএ এবং ইসরায়েলি গোয়েন্দাদের কাছে সুনির্দিষ্ট তথ্য ছিল যে তেহরানের একটি বিশেষ কম্পাউন্ডে বৈঠকে বসেছেন ইরানের শীর্ষ নেতৃত্বের একাংশ, আর তাদের মধ্যেই উপস্থিত ছিলেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বিমানগুলি উড্ডয়নের ঠিক ২ ঘন্টা ৫ মিনিট পর সেই কম্পাউন্ড লক্ষ্য করে আঘাত হানে ইসরায়েলি মিসাইল। ইরানের উপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এই হামলাটি সেদিন ঠিক কিভাবে পরিচালিত হয়েছিল, কিভাবে মৃত্যু হলো দেশটির সুপ্রিম লিডারের, এবং এই ঘটনার পর কী পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার আদ্যোপান্ত থাকছে আজকের এই ভিডিওতে। এই ভিডিওটি যখন প্রকাশিত হচ্ছে ততক্ষণে হয়তো এই ঘটনার আরও নতুন কোনো তথ্য বা আপডেট সামনে এসে থাকতে পারে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যকার এই উত্তেজনার ইতিহাস বেশ দীর্ঘ এবং পুরনো। ১৯৭৯ সাল পর্যন্ত ইরান ছিল মূলত একটি রাজতান্ত্রিক রাষ্ট্র, যার শাসনের আসনে ছিলেন শাহ মোহাম্মদ রেজা পাহলভি, আর তার এই শাসনের পেছনে ছিল যুক্তরাষ্ট্রের সরাসরি সমর্থন। কিন্তু ইরানি বিপ্লবের মাধ্যমে যখন শাহের পতন ঘটে, তখন দেশটির নিয়ন্ত্রণ নেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি। তিনি প্রতিষ্ঠা করেন ইসলামী প্রজাতন্ত্র ইরান। ক্ষমতায় এসেই যুক্তরাষ্ট্র এবং তাদের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে ঘোষণা করে চরম শত্রু হিসাবে। ১৯৮৯ সালে রুহুল্লাহ খামেনির মৃত্যুর পর তার জায়গায় আসেন আলী খামেনি, যিনি একজন ধর্মীয় নেতা হিসেবে অত্যন্ত দ্রুত দেশটির ক্ষমতার কেন্দ্রে নিজের অবস্থান শক্ত করে নিয়েছিল। পরিস্থিতি আরও জটিল হয় ২০০২ সালে, যখন জানা যায় যে ইরান দুটি গোপন স্থানে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দীর্ঘদিনের আশঙ্কা ছিল এই সমৃদ্ধ ইউরেনিয়াম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি পারমাণবিক অস্ত্র তৈরিতেও ব্যবহার হতে পারে, যদিও ইরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির এই অভিযোগ অস্বীকার করে এসেছে। অবশেষে ২০১৫ সালে ওবামা প্রশাসন এবং ইরান সরকারের মধ্যে একটি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত হয়, কিন্তু এই স্বস্তি বেশি দিন স্থায়ী হয়নি। ২০১৮ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন। ২০২৫ সালে উত্তেজনা চরমে পৌঁছে যায়, যখন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের ৩টি প্রধান পারমাণবিক কেন্দ্রে শক্তিশালী বাংকার বাস্টার বোমা হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে সেনা সমাবেশ বাড়িয়ে ইরানকে ক্রমাগত হুমকি দিতে থাকে। এরপর ২০২৬ সালের ২৬শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় দুই দেশের মধ্যে কূটনৈতিক সমাধানের এক চূড়ান্ত প্রচেষ্টা চালানো হয়, কিন্তু শেষ রক্ষা আর হয়নি। দিনটি ছিল ২৮শে ফেব্রুয়ারি শনিবার। ঘড়িতে তখন সকাল ৯:৪০। স্থান ইরানের রাজধানী তেহরান। গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভবনগুলিতে অবস্থিত ইরানের প্রেসিডেন্টের কার্যালয়, জাতীয় নিরাপত্তা পরিষদ এবং দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা বা সুপ্রিম লিডারের দপ্তর। ২০২৫ সাল থেকেই মার্কিন গোয়েন্দারা নিবিড় নজরদারিতে রেখেছিল আয়াতুল্লাহ আলী খামেনি এবং ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসিকে। যুদ্ধের সময় তারা কিভাবে যোগাযোগ করে, কিভাবে স্থান পরিবর্তন করে, সবই ছিল যুক্তরাষ্ট্রের নজরে। সিআইএ মাসের পর মাস ধরে খামেনিকে ট্র্যাক করছিল, আর তার গতিবিধির ছক তৈরি করে নিশ্চিত হয়েছিল যে আজ তিনি এই কম্পাউন্ডেই অবস্থান করছেন। সাথে চলছে শীর্ষ ইরানি কর্মকর্তাদের এক গোপন বৈঠক। হঠাৎ করেই আকাশ চিরে ইসরায়েলি মিসাইল আসতে পড়ে সেই ভবনে। হামলার ঠিক আগ মুহূর্ত জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা ছিলেন একটি ভবনে এবং সুপ্রিম লিডার খামেনি অবস্থান করছিলেন পাশের আরেকটি ভবনে। হামলার পরবর্তীতে স্যাটেলাইট ইমেজে ধরা পড়ে ধ্বংসযজ্ঞের ভয়াবহ চিত্র। ভবনগুলি থেকে কুণ্ডুলি পাকিয়ে উঠছিল কালো ধোঁয়া। জিও লোকেশন যাচাই করা বিভিন্ন ফুটেজ এবং ছবিতেও কম্পাউন্ড জুড়ে আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ার আস্তরণ দেখা যায়। এই হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আলী হোসেন খামেনি। মৃত্যুর মিছিলে আরও যুক্ত হন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ সৈয়দ আব্দুর রহিম মুসাবি, জাতীয় প্রতিরক্ষা পরিষদের প্রধান আলী শামখানি, আইআরজিসির প্রধান কমান্ডার মোহাম্মদ পাকপুর এবং প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসিরজাদে। ইসরায়েলি সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী হামলার শুরুর মাত্র ৩০ সেকেন্ডের মধ্যেই প্রাণ হারান ইরানের অত্যন্ত ৩০ জন শীর্ষস্থানীয় কর্মকর্তা। দীর্ঘ কয়েক মাস ধরে পরিকল্পিত এই অপারেশনটির নাম ইসরায়েল দিয়েছিল অপারেশন রোড
রোরিং লায়ন, আর যুক্তরাষ্ট্রের কাছে এর সাংকেতিক নাম ছিল এপিক ফিউরি। তবে এত বড় ধ্বংসযজ্ঞের মাঝেও প্রাণে বেঁচে যান ইরানের বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে সরকারি কম্পাউন্ডের সেই হামলাটি ছিল বিশাল এই অপারেশনের একটি ক্ষুদ্র অংশ মাত্র। এর ঠিক পরেই ইসরায়েল ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেমগুলিকে অকেজো করতে শুরু করে, বিশেষ করে রাজধানী তেহরানকে ঘিরে থাকা প্রতিরক্ষা ব্যুরোগুলি লক্ষ্য করে। হামলার তৃতীয় ধাপে ইসরায়েল আকাশে নামায় 200টি যুদ্ধ বিমান। বলা যায় তাদের বিমান বাহিনীর বিশাল এক অংশকে এই অভিযানে মোতায়েন করা হয়েছিল। রিপোর্ট অনুযায়ী তাদের মূল লক্ষ্য ছিল যত দ্রুত সম্ভব ইরানের মিসাইল ভান্ডার ধ্বংস করে দেওয়া। এই অভিযানে সরাসরি যোগ দেয় যুক্তরাষ্ট্র। মার্কিন বাহিনীর আক্রমণের মূল কেন্দ্রবিন্দু ছিল ইসরায়েল থেকে অনেক দূরে অবস্থিত পূর্ব ইরানের বিভিন্ন টার্গেট। একই সাথে তারা ইরানের নৌবহরের উপরও হামলা করে। মার্কিন যুদ্ধজাহাজগুলি থেকে ইরানি লক্ষ্যবস্তুতে ছোড়া হয় টমাহক ক্রুজ মিসাইল। পাশাপাশি মার্কিন স্থলবাহিনী ব্যবহার করে তাদের শক্তিশালী আর্টিলারি রকেট সিস্টেম। অন্যদিকে ইসরায়েলি বিমান হামলায় তছনছ হয়ে যায় তেহরানের একাধিক সামরিক ঘাঁটি এবং কমান্ড সেন্টার। ইরানের বিভিন্ন শহরের বুকে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যেতে থাকে। এরই মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প একটি ভিডিও বার্তা প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে এই সামরিক অভিযানের ঘোষণা দেন। একই সাথে তিনি ইরানের সাধারণ জনগণকে আহ্বান জানান নিজেদের সরকারের পতন ঘটিয়ে ক্ষমতা হাতে তুলে নেওয়ার জন্য। তবে তাদের এই ঘোষণার পরপরই ঘটে এক মর্মান্তিক ঘটনা। ইসরায়েলি প্রধানমন্ত্রীর বার্তার পরপরই হরমোজগানের মিনাপ শহরের সার্তিব্বে বালিকা বিদ্যালয়ে বিমান হামলা হয়। এই স্কুলে হামলায় অন্তত 175 জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগই ছিল শিশু। হতাহতের সংখ্যা স্বাধীনভাবে যাচাই না করা গেলেও মার্কিন সেন্টকম ঘটনার তদন্তের ঘোষণা দিয়েছে। আক্রমণের জবাবে ইরান শুরু করে তাদের পাল্টা অভিযান অপারেশন ট্রু প্রমিস 4। শুরু হয় প্রতিশোধের পালা। মুহূর্তের মধ্যেই মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা কয়েক ডজন লক্ষ্যবস্তু উদ্দেশ্য করে ছুটে যায় অসংখ্য ইরানি মিসাইল। ইরানের এই প্রতিশোধের আগুনের আজ কেবল একটি জায়গায় সীমাবদ্ধ থাকেনি, শুধু ইসরায়েলের দিকেই ছুটে যায় 2 শতাধিক মিসাইল। সেদিন বিকেলেই দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে আশ্রে পড়ে ইরানি ড্রোন এবং মিসাইল। ফলে কার্যত অচল হয়ে পড়ে সংযুক্ত আরব আমিরাতের আকাশপথ। দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায় বুর্জ আল আরব এবং ফেয়ারমন্ট দি পামের মতো বিশ্বখ্যাত বিলাসবহুল হোটেলগুলিতে। ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, আমাদের লক্ষ্য হল ইরানি সরকারের আসন্ন হুমকি নস্যাৎ করে আমেরিকার জনগণকে রক্ষা করা। তাদের হিংসাত্মক কার্যকলাপ আমাদের সেনাবাহিনী এবং বিশ্বজুড়ে আমাদের মিত্রদের সরাসরি বিপদের মুখে ফেলছে। তবে এখনও পর্যন্ত ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন করতে বহু বছর বাকি ছিল। খোদ মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্য মতেই ইরানের ব্যালিস্টিক মিসাইলের সর্বোচ্চ পাল্লা 3000 কিলোমিটার। এটি প্রতিবেশী দেশগুলির জন্য হুমকি হলেও যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের জন্য নয়। আন্তর্জাতিক আইন অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের এমন ইচ্ছাকৃত যুদ্ধ সম্পূর্ণ অবৈধ। এমনকি খোদ যুক্তরাষ্ট্রের সংবিধান লঙ্ঘন নিয়েও প্রশ্ন উঠেছে, কারণ কংগ্রেসের অনুমোদন ছাড়াই ট্রাম্প এই যুদ্ধের সূচনা করেছে। বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়ছে। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় বিশেষজ্ঞরা এখন বিশ্বজুড়ে ভয়াবহ এক জ্বালানি সংকটের আশঙ্কা করছেন। ওদিকে ইরানে আয়াতুল্লাহর মৃত্যুতে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একদল মানুষ যেমন উদযাপন করছে, তেমনি অন্য দল শোকে মর্মাহত। আপাতত ইরানে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। নতুন এই সরকার প্রতিশোধ নিতে বদ্ধপরিকর এবং ইসরায়েল ও মার্কিন ঘাঁটিগুলিতে তাদের হামলা অব্যাহত রেখেছে। সংঘাতের এই পর্যায়ে নিহতের সঠিক সংখ্যা নিশ্চিত করা বেশ কঠিন। মার্কিন সেনাবাহিনীর তথ্যমতে এখনও পর্যন্ত তাদের 3 জন সেনা নিহত এবং 5 জন গুরুতর আহত হয়েছে। অন্যদিকে আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলে 10 জন, সংযুক্ত আরব আমিরাতে 3 জন, বাহরাইনে 1 জন, কুয়েতে 1 জন, লেবাননে 13 জন এবং ইরাকে 2 জন নিহত হয়েছে। ইরানি রেড ক্রিসেন্টের দাবি এসব হামলায় অন্তত 555 জন নিহত হয়েছে এবং আহতের সংখ্যা কয়েকশো ছাড়িয়েছে। তবে টাইমস অব ইসরায়েলের মতে হতাহতের এই পরিসংখ্যান সামরিক ও বেসামরিক নাগরিকদের আলাদা করে দেখানো হয়নি। আগামী দিনগুলিতে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আপনাদের কি মনে হয় এই সংঘাত কি শেষ পর্যন্ত তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে মোড় নিতে যাচ্ছে, নাকি শীঘ্রই এর কোনো সমাধান হবে? পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।